হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের নিয়ে যাব আমার আপনার সবার অত্যন্ত পরিচিত জায়গা ময়না। এখন আমরা রয়েছি ময়না ব্রিজের ওপর। এই রাস্তাটি চলে গিয়েছে ডান দিকে আমাদের প্রিয় শহর তমলুকের দিকে, যার দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। বাঁ দিকে রয়েছে ডেবরা। আপনারা যদি মেদিনীপুর হয়ে আসেন ভায়া ডেবরা, আপনাদেরকে এখানে আসতে হবে। এখন আমরা যাব ময়নার রাজবাড়ি মানে ময়নাগড়ের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন এখানে চলছে রাসমেলা। ময়নার রাসমেলা খুবই জনপ্রিয় একটি মেলা। খুবই বড়ভাবে মেলাটি আয়োজন করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে। প্রচণ্ড দোকানপাট, প্রচণ্ড মানুষের ভিড়। দেখতেই পাচ্ছ, যেদিকে তাকাবো সেদিকেই শুধু দোকানই দোকান, আর প্রত্যেকটি দোকানে মানুষজনের ভিড়। সত্যি খুবই বড় একটি মেলা। কি না পাওয়া যায় এখানে! বিভিন্ন রকমারি জিনিস, বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস। এটা আমাদের সেই রাস মন্দির যেখান থেকে আমাদের মেলার সূচনা করা হয়। সারা বছর এখানে ফাঁকাই থাকে, কিন্তু রাসমেলার সময় খুবই ভিড় হয়। কলকাতা থেকে মাত্র 63 কিলোমিটার গেলেই পরিখায় ঘেরা এক জলদুর্গে পৌঁছে যাবেন আপনারা। সেইখানে ইতিহাসের গা ছমছমে গল্পরা ঘুরে বেড়ায় নির্জন ঘাটে। এই সেই ঘাট। মাটির তলায় গভীর গোপন কুঠুরিতে দুর্ভেদ্য কাঁটা বাঁশ গাছের জঙ্গল, আর তার সাথে হিংস্র কুমিরের ঘেরা পরিখা। সত্যি রূপকথার শোনা গল্পের মতো। এমনই এক জায়গা আছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পশ্চিমে 65 একক এক এলাকা জুড়ে রয়েছে এই প্রাচীন দুর্গ। গাইস, এখন আমরা পেরিয়ে এসেছি প্রথম পরিখা মাকড়দহ। এখন দাঁড়িয়ে রয়েছি প্রথম আইল্যান্ডে। আমরা অপেক্ষা করছি নৌকার জন্য। এখানে অনেক মানুষজন রয়েছে আমাদের মতো, যারা ময়নাগড়ের রাজবাড়ি দেখার জন্য খুবই আগ্রহী। নৌকো করে কালীদহ পরিখা পেরিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করব। গাইস, এখন আমরা নৌকায় উঠে পড়েছি। এই নৌকো করে সম্পূর্ণ কালীদহ পরিঘাট পরিদর্শন করব এবং আপনাদের সামনে এই ময়নাগড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও কাহিনী তুলে ধরব। ইতিহাসে কথিত রয়েছে, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পরিখাতে কুমির ছাড়া থাকত। রাজার এই মূল ভূখণ্ডে যাতে গভীর শত্রুরা আক্রমণ করতে না পারে, যার জন্য এক বিরল প্রজাতির কাঁটা বাঁশ গাছ লাগানো হয়েছিল, যার কিছুটা এখনও বর্তমানে দেখতে পাওয়া যায়। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম, গা ছমছমে এক পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় সেই পুরনো ইতিহাসের কথা। আজ পরাজিত হয়েছেন কর্ণসেন, হাতছাড়া হয়েছে তার অধীনে থাকা সেনগ্রুম ও গৌররুমের অঞ্চল। বিদ্রোহী ইচাই ঘোষের হাতে মৃত্যু হয়েছে তার 6 পুত্র সন্তানের। শোকে, দুঃখে, অপমানে একদম ভেঙে পড়েন তিনি। সেই সময় কোরেশ্বর মণি পালের কাছে আশ্রয় গ্রহণ করা ছাড়া তার কিছুই করার ছিল না কর্ণসেনের। কর্ণসেনের এই করুণ অবস্থা দেখে গৌড়ের রাজা সহানুভূতিবশে তাকে ময়না মণ্ডলের সামন্ত রাজা করে পাঠান। কর্ণসেনের নতুন রাজধানী হয় ময়নাগড়। কর্ণসেন ও তার দ্বিতীয় ধর্মপত্নী রঞ্জাবতীর পুত্র ছিলেন লাউ সেন। এই লাউ সেন অজয় নদীর তীরে ডেকুরগড়ে ইচাই ঘোষকে নিহত করে পিতৃ রাজ্য উদ্ধার করেন। লাউ সেন মারা যাওয়ার পর কেটে যায় প্রায় 500টি বছর। এই সময়কালের মধ্যে লাউ সেনের রাজ্য জলদস্যু সিদর ভূঁইয়ের হস্তগত হয়। তখন বাংলায় এই অংশ উৎকল রাজার রাজ্যের অন্তর্গত ছিল। এই উৎকল রাজার সামন্ত ছিলেন অসীম সাহসী, প্রতিভাশালী গোবর্ধন সামন্ত। এই গোবর্ধন সামন্ত অত্যাচারী সিদর ভূঁইকে পরাজিত করেন। পরবর্তীকালে তিনি উৎকল রাজাকে রাজ্য কর দেওয়া বন্ধ করে দেন। ফলস্বরূপ উৎকল রাজা তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন। তুমুল সংগ্রামের পর গোবর্ধন সামন্তকে পরাজিত ও বন্দী করেন। খুব ভালো গানের গলা ছিল গোবর্ধনের। রাজপ্রাসাদের পাশে
বন্দিশালায় বন্দি থাকাকালীন সঙ্গীতজ্ঞ চিত্তবন্ধনের মৃদু গলায় সুর ভাজার কথা উৎকল রাজার কানে পৌঁছায়। তিনি সশরীরে শোনার জন্য ছদ্মবেশে কারাগারে আসেন, মন্ত্রমুগ্ধ হয়ে যান গোবর্ধনের সুর ও গায়কী ভঙ্গিতে। তারপর তিনি সামন্ত রাজাকে মুক্ত করে দেন এবং এই বীর যোদ্ধাকে রাজ্য সম্মানস্বরূপ সিংহাসন, রাজছত্র, রাজচিহ্ন এবং বাহুবলীন্দ্র উপাধি প্রদান করেন। সঙ্গে সঙ্গে ময়নাগড়কে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। এবার আমরা নামব নৌকা থেকে। তো চলো এগিয়ে যাই সেই রাজবাড়ির দিকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ির সেই পুরনো খিলানযুক্ত ধ্বংসাবশেষের সামনে। দেখতেই পাচ্ছ এই রাজার রাজমহলের ধ্বংসস্তূপ, যেটা একসময় আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করত। আর সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। রয়ে গিয়েছে শুধুমাত্র কিছু স্মৃতি। ময়নাগড়ের এই রাজবাড়িতে দুটি মন্দির আমরা দেখব। একটি লোকেশ্বর মন্দির, যা 16 শতাব্দীতে তৈরি হয়েছে, ও শ্যামসুন্দরজির মন্দির, যা 15 শতাব্দীতে তৈরি হয়েছে। সম্পূর্ণ রাজবাড়িটাই ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসাবশেষ খুব একটা নেই বললেই চলে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেই একটু এগিয়ে গেলেই বাম দিকে পড়বে শ্যামসুন্দরজির মন্দির, যা তৈরি হয়েছিল 15 শতাব্দীতে। এখন আমরা প্রবেশ করছি শ্যামসুন্দরজির মন্দিরে। এটি প্রায় 15 শতাব্দীতে তৈরি হয়েছিল। এই শ্যামসুন্দরজির মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন থেকে পরবর্তী 7 দিন রাসমেলা মন্দিরে নৌকোতে করে নিয়ে যাওয়া হয় এবং সেই মন্দিরেই ঘটা করেই পুজোর আয়োজন করা হয়। এই মন্দিরের পেছনেই রয়েছে একটি সুন্দর বাঁধানো ঘাট। এটি হলো রাজার বৈঠক ঘর। এর মধ্যে মজুদ রয়েছে রাজার সেই পুরনো রাজ সিংহাসন। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখব সেই পুরনো ধ্বংসস্তূপ, সেই পুরনো রাজবাড়ি, যেখানে আর কিছুই নেই, শুধু রয়ে গিয়েছে স্মৃতি আর স্মৃতি। এখানে আগের মতো কিছু না থাকলেও তবে এসে যতটা দেখলাম সত্যি ভালো লাগলো। সত্যি শান্তশিষ্ট একটা পরিবেশ, চারিদিকে শুধু অরণ্যেই ভরা, আর শুধু রয়ে গিয়েছে রাজবাড়ির ভাঙা দেওয়াল। ময়নাগড়ে এখনও বাহুবলীন্দ্র পরিবারের বংশধরেরা বসবাস করে। তাদের সবারই ব্যক্তিগত নৌকা ও ঘাট রয়েছে। এই ময়নাগড় আসার জন্য একমাত্র নৌকায় ভরসা। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত নৌকা চলে, কিন্তু অন্য সময় এলে পুরো নৌকাটা ভাড়া করতে হয়। আর এমনি সময় নৌকার ভাড়া মাথাপিছু 10 টাকা। রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে একটি পুকুর, আর রয়েছে দিঘি বা পরিখা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা, কতটা নিস্তব্ধ পরিবেশ। তারপর একটু ভেতরে গিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমাদের চোখে পড়বে লোকেশ্বর মন্দির, যা তৈরি হয়েছিল 16 শতাব্দীতে। তো চলো বন্ধুরা, জানি না আমার ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে বা কতটা ময়নাগড় রাজবাড়ির সম্বন্ধে বলতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো আমাদের নৌকাও এসে গিয়েছে, এবার আমরা নৌকায় উঠব। এবার তোমাদেরকে নিয়ে যাব আরেকটি পরীক্ষায়। রাজারগড়ের প্রথম পরীক্ষার মধ্যে আরেকটি পরীক্ষা রয়েছে। গাইজ, এখন আমরা এসে পড়েছি ময়নার রাজারগড়ের পরীক্ষার মধ্যে অবস্থিত পীর দরগা শরীফে। এই দরগা শরীফে শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর মানুষ এখানে আসে। তো চলো গাইজ, টাটা বাই, ভালো থাকবে। আমি চেষ্টা করব এইরকম কিছু আরও নতুনত্ব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার।